অ্যাটর্নি জেনারেল অফিস। এই লেকচারের জন্য সব থেকে যে যোগ্য ব্যক্তি আমরা মনে করি এবং সবচেয়ে পারফেক্ট যে ব্যক্তি আমরা মনে করি, আমাদের সবার প্রিয় সিনিয়র অ্যাডভোকেট এবং অ্যাটর্নি জেনারেল মিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান। গুড মর্নিং বলা যাবে না, 12টা মনে ক্রস করে গেছে। সম্মানিত সভাপতি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বারের সম্মানিত সভাপতি জনাব মাহবুদ্দিন খোকন, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি জনাব ডক্টর সৈয়দ রেফাত আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জনাব বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মাননীয় বিচারপতি জনাব ফারা মাহবুব, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, আইনজীবীদের বর্তমান সময়ে অবিসংবাদিত নেতা জনাব জয়নাল আবেদিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, অ্যাটর্নি জেনারেল অফিসের সহকর্মীবৃন্দ, বারের সহকর্মীবৃন্দ, আজকে যাদের উদ্দেশ্যে এই কর্মসূচি, সে সমস্ত নবীন আইনজীবীবৃন্দ সবাইকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমার টপিকে যাওয়ার আগে আমি দুটি কথা বলতে চাচ্ছি। আর একটি হল, বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বক্তৃতা দেওয়ার পরে আমাদের বক্তৃতা শোনার জন্য লোক থাকার কথা নয়। আমাদের এই অঙ্গনের সাধারণ কালচার হলো প্রধান অতিথির বক্তৃতা সবার পরে হয়, তার বক্তৃতা শোনার আগ্রহে সবাই অপেক্ষা করে। তাও বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি যে ভাষা, যে ভঙ্গিতে, যে আর্টে বক্তৃতা দেন, সে বক্তৃতা শোনার পরে যে আপনারা এখনো আছেন, এই কারণে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। উনি প্রধান বিচারপতি হওয়ার পরে ওনার রুমে উনি সহ ওনার দাদা জাজরা যখন ছিলেন, তখন আমি ঢুকেই একদিন বলছি যে গতকালকে নিউ মার্কেটে বইয়ের দোকানে একটা বই কিনতে গেছি, যে দেখি বইয়ের দীর্ঘ লম্বা লাইন, এবং সে লাইনের ক্রেতারা সবাই আইনজীবী। ওনারা জিজ্ঞাসা করলেন সঙ্গত কারণে কেন, আমি বললাম ডিকশনারি কিনতে গেছি। নিউ মার্কেট পাড়ায় একটি খবর উঠে গেছে যে বাংলাদেশে একজন প্রধান বিচারপতি এসেছেন, তার ইংরেজি বুঝতে হলে ডিকশনারি খুঁজে মিনিং বের করতে হবে। আজকে ওনার অক্সফোর্ডিয়ান, হার্ভার্ডিয়ান, ওনার যে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে উনি বললেন, আমরা শুনলাম, আমরা ধন্য। উনি এভাবে বলেছেন, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, ওনার বাবা ছিলেন বিচারপতি, আমি দেখি নাই। উনি প্রখ্যাত ছাত্রনেতা ছিলেন, উনি 52 ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক ছিলেন। 52 ভাষা আন্দোলনের অন্যতম অগ্রসৈনিক অবশ্য প্রধান বিচারপতির মা জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ ছিলেন। বিচারপতি আব্দুর রহমান চৌধুরী নাকি অনেক ভালো বক্তৃতা করতেন, ব্লাড স্পিক্স। এবং আজকে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী যে বক্তৃতা দিয়ে গেছেন, আমার শোনা কথার সাথে মিলিয়ে দেখলাম ব্লাড স্পিক্স। কথা বলে গেছেন ফারা মাহবুব, ওনার পিতাও ছিলেন বাংলাদেশের অন্যতম প্রখ্যাত রাজনীতিবিদ। আমাদের এই অঙ্গনে উনি যখন সাবমিশন দিতেন, উনি ভিতরে ঢোকার আগে এমন ভাবে মাননীয় বিচারপতিদেরকে কনভিন্স করতেন, মনে হতো যে একদম পানির মতো
জলরং তলরং সহজ হয়ে গেছে। তো তাদের ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ মাননীয় প্রধান বিচারপতির বাবা, ওনার সম্পর্কে কথা আছে। উনি যখন ছাত্র ছিলেন, ওনার বক্তৃতা শোনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্ররা সমবেত হতেন। তো 3 জন প্রথিতযশা মানুষের উত্তরসূরি আপনাদের সামনে যে বক্তৃতা দিয়ে গেছেন, তারপরে আমার বক্তৃতা দেওয়া অনেকটা ধৃষ্টতার সামনে। তারপরেও বলতে হবে, বলার জন্য আমাকে ডাকা হয়েছে। আমাকে বলা হচ্ছে রোল অফ অ্যাটর্নি জেনারেল অফিস। অ্যাটর্নি জেনারেল অফিসের সম্পর্কে ধারণা হলো সরকারের পক্ষে সমস্ত মামলায় দাঁড়িয়ে পিটিশনারের বিরুদ্ধে বিরোধিতা করা নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। এই কনসেপ্টটা একটা ভুল ধারণা। কারণ অ্যাটর্নি জেনারেল অফিসটা হলো বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ, নট অফ গভর্নমেন্ট। একজন আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব আদালতকে সহায়তা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, আদালতের সামনে আইন এবং তথ্য সঠিকভাবে উপস্থাপন করা, রাষ্ট্র বা রাষ্ট্রের জনগণ অ্যাটর্নি জেনারেল অফিসের মূল উপপাদ্য বিষয়, মুখ্য বিষয়। এখানে যদি আমরা মনে করি সরকার যা করেছে আমার প্রত্যেকটা পদক্ষেপকে সমর্থন করে যেতে হবে আদালতের সামনে, তাহলে আমি মনে করি সেটা আপনার আইন পেশার প্রতি এক ধরনের অশ্রদ্ধা জানানো। আমাদের দায়িত্ব আইনি পরিকাঠামোর মধ্যে, সাংবিধানিক কাঠামোর মধ্যে আদালতের সামনে সঠিক তথ্য এবং আইনি ব্যাখ্যা উপস্থাপন করা। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আমরা অফিসে আসার পরে আমার কলিগরা যখন আমার সাথে কথা বলেছেন, আমরা বলেছি আননেসেসারি মামলায় হাইকোর্টে জামিন দেওয়ার সাথে সাথে উপরে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই কারণে অ্যাপেলেট ডিভিশনে দেখবেন ক্রিমিনাল পিটিশনের সংখ্যা অনেক কমে গেছে। আমরা বলেছি যে মামলায় অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে মানুষ হয়রানির শিকার হয়েছে বা হচ্ছে, সেই মামলায় আমরা আপত্তি না করলেও পারি। কারণ আপনি সবার আগে একজন আইনজীবী, আপনি রাষ্ট্রের আইনজীবী। রাষ্ট্র সবার, রাষ্ট্র হিন্দুর, রাষ্ট্র বৌদ্ধের, রাষ্ট্র খ্রিস্টানের, রাষ্ট্র মুসলমানের, রাষ্ট্র মানুষের। সেই রাষ্ট্র ব্যবস্থায় আপনি যখন রাষ্ট্রের পক্ষে দাঁড়াবেন, তখন সরকার আপনার কাছে রাষ্ট্রের একজন বার্তাবাহক। এইটা মাথায় রাখা একজন আইনজীবীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। আপনারা অ্যাটর্নি জেনারেল অফিসে দায়িত্ব পালন করতে ভবিষ্যতে কখনো গেলে যদি দেখেন আদালত এমন কোন আদেশ দিচ্ছেন যে আদেশ অ্যাপারেন্টলি মনে হতে পারে এটা আপনার পক্ষে যাচ্ছে, কিন্তু ফাইন্ডিংসটা এমন ভাবে আসছে যেটা আসলে কাম্য নয়, যেটা রাষ্ট্রের কোনো উপকারে আসবে না, বা ভবিষ্যতে এটা রেফারেন্স হিসেবে এমন ভাবে থাকবে যে রেফারেন্সটা আইনের বইয়ে থাকা উচিত না। রাষ্ট্রের আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব আদালতের দৃষ্টিতে বিষয়টা আনা। আদালতের সামনে কোনো ক্রমে রাষ্ট্রের আইনজীবী হিসেবে আপনি দুর্ব্যবহার করতে পারেন না। আদালতের সাথে যদি সাবমিসিভ না হন, যদি আদালতকে আপনি সম্মান না দিতে পারেন, আদালতকে যদি আপনি রেসপেক্ট না করতে পারেন, সোসাইটিতে আপনি মূল্যহীন হয়ে পড়বেন। এই আদালতকে আপনি যতটা উপরে তুলবেন, যতটা সম্মান দেবেন, সোসাইটিতে যে আপনার মনে হবে যে আপনার মূল্য আছে।
কারণ এই আদালতের কাছ থেকে আপনি ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আদালতকে যে সহযোগিতা করবেন, সোসাইটিতে তার রিফ্লেকশন হবে। যদি মনে হয় একজন অ্যাটর্নি জেনারেল অফিসের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেলকে কেনা যায়, অর্থের বিনিময়ে ইনফ্লুয়েন্স করা যায়, তাহলে মনে হবে একজন বিচারককে হয়তো ইনফ্লুয়েন্স করা যাবে একইভাবে। আমরা মনে করি এটার থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে, এই চিন্তা চেতনার ধারা থেকে। এই চিন্তা চেতনা যদি আপনাদের মনের মধ্যে থাকে যে অ্যাটর্নি জেনারেল অফিসে ঢুকবো, মাসিক একটা সম্মানই পাবো, কোনো মামলার ডিট থেকে কাউন্টার কোনো ইনকামের পথ থাকবে, আমি যতদিন আছি আমার অফিসে যারা আছেন তাদেরকে যেমন সতর্ক করেছি, আপনারা ভবিষ্যতে যখন যাবেন সতর্ক থাকবেন, এই ধারণার মধ্যে কোনোভাবেই যেন আপনাদের ঢোকার চিন্তা করাও উচিত হবে না। রিসেন্টলি কয়েকটি ঘটনা বারে ঘটেছে, আপনারা দেখেছেন, এটা মিডিয়ায় এসেছে। আইনজীবীরা অত্যন্ত সতর্ক। আমাদের সুপ্রিম কোর্টের ইতিহাস আছে, বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক সংগ্রামে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবীদের অনবদ্য অংশগ্রহণের ইতিহাস আছে। আমাদের সুপ্রিম কোর্টে আদালত বয়কটের ইতিহাস আছে। আমাদের সুপ্রিম কোর্টে আইনজীবীরা সংগ্রাম করেছেন, কিন্তু তার একটা মাত্রা আছে। আমরা যেমন চাই না সেই মাত্রা অতিক্রম করুক। একই সাথে এখানে মাননীয় প্রধান বিচারপতি আছেন, মহোদয় আছেন, অন্যান্য বিচারপতি মহোদয় আছেন, আপনারা আছেন। আমরা প্রত্যাশা করব আপনাদের রায়ে এমন কোন বিতর্কিত বক্তব্য না আসা উচিত যাতে করে আইনজীবীদের মনে কোনো সংশয় থাকে, ন্যায় বিচার নিয়ে কোনো প্রশ্ন থাকে, ন্যায় বিচারের ধারা প্রশ্নবোধক চিহ্নের কাছে বন্দী হয়ে যায়। আমরা সেটার আইনের ইন্টারপ্রিটেশন হোক, রাজনীতির ইন্টারপ্রিটেশন নয়, আমরা সেই ধারার অবসান চাই। আমরা সামনে এগোতে চাই। আমরা চাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ রক্তের বিনিময়ে যে ভবিষ্যতের পথ রচনা করে গেছে, আমরা সেই পথ ধরে এগোতে চাই। সে আদর্শের ধারাবাহিকতায়, সেই চিন্তার ধারাবাহিকতায় আমরা এগোতে চাই। আর যা কিছু সমসাময়িক সময়ে কয়েকটি ঘটনা ঘটেছে, এই সমসাময়িক ঘটনা মার্ক্সবাদের ভাষায় বলা যায়, মার্ক্সবাদে যেমন বলা হয়েছে, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নহে, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। আমরা একটি বিপ্লবোত্তর সময়ের মধ্য দিয়ে পার করছি। যা কিছু ঘটছে এটি একটি সৃষ্টির প্রসব বেদনা। ইতিহাসের সৃষ্টির প্রসব বেদনার সময় দিয়ে আমরা যাচ্ছি। আমরা যে সময় পার করছি, এই সময় অস্থির সময়। যে সময় পার করছি বিপ্লবোত্তর একটি সময়। যে সময় পার করছি আমাদের সংবিধান পুনর্লিখন হবে না সংশোধন হবে, সে বিতর্কের সময়। এই সময় এসে আমরা আমাদের একজন সহকর্মীকে নির্মমভাবে হারিয়েছি। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। এই ধরনের ঘটনা যা দু একটি ঘটছে, এই ঘটনাগুলো আপনারা মাথায় নেবেন, এটা গভীর ষড়যন্ত্রের কোন অংশ কিনা আপনারা মাথায় নেবেন। বাংলাদেশ তার স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে সমস্ত সন্তানকে এক জায়গা দাঁড় করিয়ে বাংলাদেশের মানুষের পক্ষে, স্বাধীনতার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে দাঁড় করাতে যে কোন রকম ষড়যন্ত্রের মধ্যে আমরা ঢুকছি কিনা, এই চিন্তাগুলো যতক্ষণ পর্যন্ত আপনার দেশপ্রেমের দ্বারা উদ্বুদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত আমরা মনে করব আমাদের এই দেশ আগামী দিনে একটি সাংবিধানিক শাসন ব্যবস্থায় বাংলাদেশকে একটি গণতান্ত্রিক মূল্যবোধের বাংলাদেশে ফিরিয়ে আনবে। বাংলাদেশের প্রতিটি মানুষ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে স্বপ্ন,
জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে অর্জিত যে স্বপ্ন, সেই স্বপ্নের সীমানায় পৌঁছে যাবে সেই প্রত্যাশা রেখে, সেই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।